ব্যালেন্স শিট দেখার জন্য আমরা দুটো উপায় কোনো ব্যালেন্স শিটকে রিড করতে পারি। একটা হচ্ছে আমরা যে কোম্পানি অ্যানালিসিস করছি ফান্ডামেন্টালি তার ওয়েবসাইটে গিয়ে আমরা তাদের যে রিপোর্টস আছে, কোয়ার্টারলি রিপোর্টস বা অ্যানুয়াল রিপোর্টস, সেগুলো আমরা ডাউনলোড করে নিতে পারি। অথবা খুব ইজিলি আমরা screener.in যে ওয়েবসাইটটি দেখুন আপনাদের সামনে এখানে খোলা আছে, আমরা এর মাধ্যমেও কিন্তু কোনো কোম্পানির একটি ব্যালেন্স শিট করতে পারি। তো ব্যালেন্স শিটে যে আইটেমগুলো থাকে, প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি দ্যাট ইজ ইকুইটি ক্যাপিটাল। কোম্পানির যেটা থাকে, দু ধরনের ক্যাপিটাল থাকে, একটা হচ্ছে ইকুইটি, একটা হচ্ছে ডেপ্থ। ইকুইটি মানে বাজারে শেয়ার ছেড়ে যে টাকাটা কোম্পানি গ্যাদার করেছে বিজনেস পারপাসে। ডেপ্থ মিনস হয়তো ব্যাংক থেকে লোন নিয়েছে, এনবিএফসি থেকে তারা লোন নিয়েছে, অথবা বন্ড ইস্যু করেছে, ডিবেঞ্চার ইস্যু করেছে, এইভাবে কিন্তু তারা টাকাটা নিয়েছে। ইকুইটি ক্যাপিটালের ক্ষেত্রে সুবিধা হচ্ছে ইকুইটি ক্যাপিটালের এগেনস্টে কোনো ইন্টারেস্ট পে করতে হয় না। ভাইরাস বন্ড হোক, তার একটা কুপন রেট থাকে। ব্যাংক থেকে বা এনবিএফসি থেকে যদি টাকা ধার করে তার জন্য একটা সুদ দিতে হয়। খুব বেশি পরিমাণ যদি ধার নেওয়া হয় তাহলে কিন্তু খুব বেশি পরিমাণ সুদও দিতে হয়। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে রিজার্ভ। আমরা এই যে হিসাবটা দেখছি এটা বাৎসরিক হিসাব আমরা দেখতে পাচ্ছি। এই জায়গাটা বাৎসরিক হিসাব, এখানে ইকুইটি ক্যাপিটাল কোম্পানির যা ছিল এগুলো সমস্ত ফিগার গুলো কিন্তু কোটিতে, ইন ক্রোর্স। ঠিক আছে, ইন ক্রোর্স। আর দু ধরনের ব্যালেন্স শিট হয়, একটা হচ্ছে স্ট্যান্ড অ্যালোন হয়, আর একটা হচ্ছে আমাদের কনসোলিডেটেড হয়। তো স্ট্যান্ড অ্যালোন কনসোলিডেটেড এই যে বিষয়টি, এটা ধরে নিন একটা কোম্পানির আন্ডারে 10টা সাব কোম্পানি আছে, ঠিক আছে? তো 10টা সাব কোম্পানি তাদের যে 10টা ব্যালেন্স শিট প্রোভাইড করবে সেইগুলো হচ্ছে আপনার ধরুন স্ট্যান্ড অ্যালোন, মানে এককভাবে এককভাবে তারা দিচ্ছে। কিন্তু কনসোলিডেটেড মানে হচ্ছে এই টোটাল 10টা কোম্পানিকে নিয়ে মেন কোম্পানি একটা যে ব্যালেন্স শিট প্রোভাইড করবে, দ্যাট ইজ কল্ড কনসোলিডেটেড। এটার মানে হচ্ছে পার্টিকুলার 10টা কোম্পানির মধ্যে হয়তো 6টা কোম্পানি প্রফিটেবল, 4টে কোম্পানি লসে, কিন্তু 6 আর 4 এই 10টা কোম্পানির ওভারঅল কি পারফরমেন্স আছে সেটাকে আমরা একটা কনসোলিডেটেড ব্যালেন্স শিট পাবো। এবং সেখান থেকে আমরা এটা বুঝতে পারবো যে ওভারঅল 10খানা কোম্পানি মানে 10টা সাঙ্গ পাঙ্গ নিয়ে আমাদের এই কোম্পানিটা প্রফিটে আছে না লসে আছে। তো সেক্ষেত্রে কোনো কোনো কোম্পানি এককভাবে কাজ করে, কোনো কোনো কোম্পানির আবার সাবসিডিয়ারি কোম্পানিজ থাকে, সেটা আলাদা বিষয়। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে রিজার্ভ। রিজার্ভ মানে ভবিষ্যতের জন্য কোম্পানি কি ভাবছে, তার শেয়ার হোল্ডারদের জন্য কোম্পানি কি ভাবছে। এবং এই রিজার্ভ যেটা, এই রিজার্ভটা কিন্তু প্রফিটের টাকা থেকে রাখা হয়, প্রফিটের টাকা থেকে রিজার্ভ রাখা হয়। এবং এই যে রিজার্ভটা এটা ডিভিডেন্ড হিসেবেও দেওয়া যেতে পারে। যদি ডিভিডেন্ড দেয় তাহলে রিজার্ভের পরিমাণ কমে যাবে। অথবা কোম্পানি যদি পরবর্তীকালে এক্সপ্যান্ড করে নিজেকে, যদি এক্সপ্যান্ড করে নিজেকে, তাহলে এই রিজার্ভের টাকা থেকে তারা কিন্তু এক্সপ্যান্ড করতে পারে। যেমন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ আমাদের খুব ভালো একটি শেয়ার। খুব ভালো করে যদি আমরা দেখি, ডিভিডেন্ড খুব একটা বেশি প্রোভাইড করে না, কিন্তু তার বদলে তারা একটা কোম্পানি থেকে অন্য কোম্পানি স্প্লিট করে। যেমন রিসেন্টলি আমরা জিও ফিনান্স আমরা পেয়েছি, আমাদের এর জন্য কোনো অ্যাডিশনাল মানি পে করতে হয়নি। এটাকে আমরা স্টক ডিভিডেন্ডও বলতে পারি। তো রিজার্ভটা সবসময় পজিটিভ হতে হবে এবং ইয়ারলি একটা গ্রোথ কিন্তু আমাদেরকে দেখতে হবে। এটা খুব একটা ইম্পর্টেন্ট বিষয় যে ইয়ার অন ইয়ার, ইয়ার অন ইয়ার এখানে কোনো গ্রোথ আমরা দেখতে পাচ্ছি কিনা। তো ইয়ার অন ইয়ার কিন্তু আমরা এখানে একটা গ্রোথ দেখতে পাচ্ছি। এরপরে যেটা সেটা হচ্ছে বরোয়িংস। বরোয়িংস মানে কোম্পানি সিম্পলি ধার নিয়েছে। আমি প্রথমেই বললাম যে কোম্পানি দু ধরনের ক্যাপিটাল হয়, একটা হচ্ছে ইকুইটি ক্যাপিটাল, আর একটা আমাদের হয় যেটা সেটা হচ্ছে ডেপ্ট ক্যাপিটাল। এখানে ধারের পরিমাণটাও কিন্তু বেড়ে যাচ্ছে, ভালো করে দেখতে হবে। তো ধার যদি নিতে হয় তাহলে কিন্তু শোধ দিতে হবে। এবং এদের যে ইনকাম মানে বিভিন্ন ধরনের মেট্রিক্স থাকে। একটা টেলিকম কোম্পানির মেইন যেটা ইনকাম হয় দ্যাট ইজ কল্ড আরপু, ARPU, অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের দেশে এখন সবচেয়ে সেরা হচ্ছে রিলায়েন্স জিও, তারপরে এয়ারটেল এবং তারপরে ভোদাফোন। এর বাইরে আর সেরকম কিছু নেই। বিএসএনএল আছে, চলছে কোনো রকমে। তো আমি উম, ভোদাফোন আইডিয়ারও ব্যালেন্স শিটটা আমি দেখাবো, এবং কেন এয়ারটেলের শেয়ারের দাম বেশি এবং ভোদাফোনের শেয়ারের দাম কম, এটা আমরা কিন্তু একটা ব্যালেন্স শিট দেখে ইজিলি আমরা কিন্তু বুঝতে পারবো। এই ফান্ডামেন্টাল অ্যানালিসিস আমরা শিখবো সঠিক সময় কোন স্টক থেকে
বেরিয়ে আসছেও যেমন আমাদের এটা সাহায্য করবে, আবার আন্ডার ভ্যালুড স্টক যদি কিছু থাকে সেখানেও কিন্তু আমাদের এন্ট্রি নিতে এই ব্যালেন্স শিট, শুধু ব্যালেন্স শিট না, টোটাল ফান্ডামেন্টাল অ্যানালিসিস আমাদেরকে সাপোর্ট করবে। তো আজকে যে ক্লাস এটা কেবলমাত্র একটা ইউনিটের ওপরে, আরো অনেক ইউনিট আছে, প্রচুর প্রচুর বিষয় আমাদের শিখতে হয়। আজকে মেনলি আমরা ব্যালেন্স শিট নিয়ে আলোচনা করছি। এরপরে যেটা থাকে সেটা হচ্ছে আদার লাইবিলিটিস, কোম্পানির অন্য ধরনের লাইবিলিটিস থাকে, সেটা কোম্পানির ওয়েবসাইটে গেলে ইন ডেপথ আমরা পাবো। ঠিক আছে, টোটাল লাইবিলিটিস আমরা কিন্তু এখানে পেয়ে গেলাম, এগুলো কিন্তু ক্রোর্স। এবার কোম্পানির ফিক্সড অ্যাসেট থাকে, ফিক্সড অ্যাসেট মানে কি, মেশিনারিজ থাকে, ল্যান্ড থাকে, এগুলো হচ্ছে ফিক্সড অ্যাসেট। এর আবার ডেপ্রিসিয়েশন হয়, এগুলোর আবার ডেপ্রিসিয়েশন হয়। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে সিডব্লিউআইপি, মানে ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস। এটা যেহেতু টেলিকম কোম্পানি, এদের সিডব্লিউআইপিটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট হবে না, কিন্তু যদি ধরুন কোনো সিমেন্ট কোম্পানি হয়, আয়রন কোম্পানি বা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি হয়, ফার্টিলাইজার কোম্পানি হয়, সেক্ষেত্রে সিডব্লিউআইপি কথার অর্থ হচ্ছে যে আমার ফিনিশড গুডস বা সেমি ফিনিশড গুডস আমার গোডাউনে পড়ে আছে, কিন্তু সেটা আমি এখনো কোনোভাবে এনক্যাশ করতে পারিনি, অর্থাৎ আমি সেটাকে বিক্রি করতে পারিনি। আজকে পারিনি, যেদিন আমি ব্যালেন্স শিটটা পাবলিশ করছি সেদিনকে আমি বিক্রি করতে পারিনি, অর্থাৎ 31 মার্চ, কিন্তু এপ্রিলের 10 তারিখের মধ্যে আমি বিক্রি করে এনক্যাশ করে ফেলেছি, কিন্তু সেটা আমার অ্যাসেট, সেটাকে আমাকে অ্যাসেট পার্টেই কিন্তু দেখাতে হবে। ইনভেস্টমেন্ট, কোম্পানি বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট করে, বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট করে। কোম্পানির যে ইনভেস্টমেন্ট, সেই ইনভেস্টমেন্টে তারা ল্যান্ড অ্যাকোয়ার করতে পারে, তারা অন্য কোনো কোম্পানিকে কিনে নিতে পারে, তারা তাদের একটা ইউনিট বাড়াতে পারে। সাপোজ ধরুন আমরা হিরো হোন্ডা নিয়ে অ্যানালিসিস করছি, হিরো হোন্ডার হঠাৎ করে মোটরসাইকেল বিক্রি বেড়ে গেছে। তো গুড়গাঁওতে হিরো হোন্ডার যে ফ্যাক্টরি আছে, সেখানে ধরুন প্রতিদিন 10,000 মোটরসাইকেল তৈরি হচ্ছে। এখন কোম্পানির নিড হচ্ছে 20,000 মোটরসাইকেল। তো সেক্ষেত্রে তাকে ডেফিনেটলি একটা ইউনিট বাড়াতে হবে, অন্য কোথাও একটা কারখানা তৈরি করতে হবে। কারখানা তৈরি করতে গেলে তাকে ল্যান্ড নিতে হবে, তাকে ইনভেস্টমেন্ট করতে হবে, মেশিনারিজ কিনতে হবে, দিজ আর কল ইনভেস্টমেন্ট। ঠিক আছে, তো এখানে আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। তিন ধরনের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট হয়, একটা হচ্ছে ক্যাশ ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, আর ক্যাশ ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এটা যদিও জটিল, আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে এটাকে একদম ইজি তিনটে সেন্টেন্সে কোনটা প্লাস হলে ভালো কোনটা মাইনাস হলে ভালো একদম ইজিলি চেষ্টা করবো আপনাদের সঙ্গে এটা তুলে ধরার। তো আমার সঙ্গে স্টে টিউন থাকবেন। আদার অ্যাসেট, কোম্পানি বিভিন্ন ধরনের আদার অ্যাসেট হয়, যেমন ধরুন বোম্বে ডাইং একটা সময় অবস্থা খুব খারাপ হয়ে গেছিল, কারণ ওদের যে গার্মেন্ট প্রোডাক্ট গুলো আছে, মানে বিছানার চাদর ধরুন, বালিশের কভার বলুন, হাই ফাই লেভেলের প্রোডাক্ট, কিন্তু সেগুলো এখন কম্পিটিশন খুব হাই। বোম্বে ডাইং এর শেয়ারের দাম একটা সময় খুবই পড়ে গেছিল, কিন্তু পরবর্তীকালে বোম্বে ডাইং আবার ঘুরে দাঁড়িয়েছে মুম্বাইতে, একদম সমুদ্রের ধারে খুব ভালো ওদের প্লট বা ল্যান্ড অ্যাকোয়ার করা ছিল, সেগুলোকে পরবর্তীকালে ওরা প্রমোটিং এর কাজে লাগিয়েছে, কোম্পানি কিন্তু আবার সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে। ঠিক আছে, তো টোটাল অ্যাসেট এবং টোটাল লাইবিলিটিস কিন্তু এখানে ব্যালেন্স শিটের নিয়ম অনুযায়ী মিলিয়ে দিতে হয়, কিন্তু আমাদের যেটা মেইনলি যেটা দেখতে হচ্ছে ডেপ্ট টু ইকুইটি রেশিও। ঠিক আছে, কতটা ডেপ্ট আছে আর কতটা আমাদের হচ্ছে ইকুইটি আছে, তার জন্য আমাদের এই ফার্স্ট যে পার্টটা, এই ফার্স্ট পার্টটা খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এগুলো ক্লিয়ারলি জানা দরকার, মার্কেট ক্যাপ কি, কারেন্ট প্রাইস কি, হাই লো কি, স্টক পি কি, আরওই কি, আরওসি কি, ফেস ভ্যালু কি। তো এটা যদি ইন ডিটেলস আপনারা জানতে চান, আমরা এই বিষয়ে টেকনিক্যাল অ্যানালিসিস, ফান্ডামেন্টাল অ্যানালিসিস, ইন্ট্রাডে ট্রেডিং, সুইং ট্রেডিং, অপশন ট্রেডিং মানে অপশন বাইং, অপশন সেলিং, এগুলোর উপর টোটাল আমাদের একটা রিয়েল কম্বো কোর্স আছে। রিয়েল এই কারণেই বলছি, এই একটা কোর্সের মধ্যেই সমস্ত কিছু আমরা কভার করি। আপনারা চাইলে আপনারা অ্যাডমিশন নিতে পারেন। এরপর আমি যেটা আসবো সেটা হচ্ছে সেম ব্যালেন্স শিট আমি ভোদাফোন আইডিয়া, কেন এয়ারটেলের শেয়ারের দাম বেশি এবং ভোদাফোনের শেয়ারের দামটা কেন কম, এই ব্যালেন্স শিটটাই কিন্তু একটা পার্থক্য করে দিচ্ছে। অতএব ব্যালেন্স শিট খুব খুব একটি ইম্পর্টেন্ট বিষয়, এটা কিন্তু সকলেরই আমাদের জানা উচিত। এখানে দেখুন ইকুইটি ক্যাপিটাল এরা কন্টিনিউয়াস বাড়িয়ে গেছে। রিসেন্টলি এপিও, এরা কিন্তু রিসেন্টলি এপিও লঞ্চ করেছে, খুব ভালো কথা। এদের রিজার্ভ যেটা পজিটিভ ছিল একটা সময় মাইনাস হয়ে গেছে, এটা দেখেই ফার্স্ট চান্সে কোম্পানিটাকে আমি ইনভেস্টমেন্টের জন্য তালিকাভুক্তি করবো। হ্যাঁ, ট্রেডিং করতে পারেন, রিসেন্টলি ট্রেডিং করতে পারেন। ভোদাফোন আইডিয়া শেয়ারে আমরা একটা মুভমেন্ট দেখতে পাচ্ছি, দ্যাট ইজ সুইং ট্রেডিং। কিন্তু ব্যালেন্স শিট আমরা পড়বো যারা ফান্ডামেন্টালি লং টার্ম স্টক চুজ করবেন। টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য, সুইং ট্রেডিং করার জন্য এটা পড়তে দরকার হয় না। কিন্তু
আমাদের যেটা করা উচিত, আমরা যদি 100 টাকা নিয়ে স্টক মার্কেটে আসি, আমাদের 40 টাকা একটা ভালো পোর্টফোলিও বিল্ড আপ করে রাখা উচিত লং টার্মের জন্য। 40 টাকায় সুইং ট্রেডিং করা উচিত, 20 টাকা ইন্টারডে ট্রেডিং, অপশন ট্রেডিং এগুলো করা উচিত। এটা পার্সোনাল ভিউ আমার। আমি কাউকে ইনফ্লুয়েন্স করছি না বা কাউকে কোনো কিছু স্টক কেনা বেচার জন্য অ্যাডভাইসও করছি না। আমি দীর্ঘ 19 বছরের অভিজ্ঞতাতে যেটা দেখেছি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। যদি কোনো কারণে এই 20 টাকা, অপশন ট্রেডিং তো রিস্কি আমরা সবাই জানি, কোনো কারণে ধরুন এই 20 টাকা আমার লস হয়ে গেল, ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু আমার এই যে 40 আর 40 যেটা আছে, এটা কিন্তু আমাকে অনেকটাই ব্যাকআপ সাপোর্ট দিতে পারে। কারণ স্টক মার্কেটে এলে সবার আগে আমাদের যেটা করা উচিত, দ্যাট ইজ কল্ড আওয়ার ক্যাপিটাল প্রোটেকশন। সবার আগে কিন্তু আমাদের নিজেদের ক্যাপিটালটা প্রোটেক্টেড রাখতে হবে। হ্যাঁ, আমার প্রফিট হলো না, কষ্ট হলো না, যে টাকা শেয়ার বাজারে এনেছিলাম সে টাকা নিয়ে আমি বাড়ি ফিরে যাচ্ছি, কোনো দুঃখ কষ্ট নেই, কিন্তু যেটা এনেছিলাম সেটা টোটালটাই উড়ে গেল। এইভাবে কিন্তু স্টক মার্কেটে আসার দরকার নেই। তো যাই হোক, আমি নেক্সট ভিডিওতে অবশ্যই চেষ্টা করব প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টের উপর একটি ভিডিও করা এবং ক্যাশ ফ্লো স্টেটমেন্টের উপর একটি ভিডিও করা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। ভালো যদি না লেগে থাকে তাহলেও বলবেন কেন ভালো লাগেনি। আমি চেষ্টা করব পরবর্তীকালে যাতে ভালো লাগে সেই ধরনের কিছু ভিডিও করার। তবে যাহা বলিব সত্য বলিব, আমি কাউকে স্টক মার্কেটে আসার জন্য ইনফ্লুয়েন্স করি না। এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। যদি কেউ মনস্থির করে ফেলেছেন যে হ্যাঁ স্টক মার্কেটে আমি আসবই, তাকে অনুরোধ করব অবশ্যই শিখে আসবেন। উইদাউট নলেজ স্টক মার্কেটে না আসাই ভালো, আপনার পুরো ক্যাপিটাল কিন্তু জিরো হয়ে যেতে। থ্যাংকস ফর ওয়াচিং।